আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করল বিএনপির ৩ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচিতে নেতারা বলেছেন, ভারতের কোনো অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না। বুধবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয় লং মার্চ। রিপন মৃধার ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পূর্বে নারায়ণপুর বাইপাস থেকে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে লং মার্চকারীরা। আখাউড়া আগরতলা স্থলবন্দর মাঠে যখন পৌঁছে লং মার্চ, তখন সীমান্তে কড়া পাহারায় বর্ডার গার্ডের জওয়ানরা। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের কোনো বিমাতা সুলভ আচরণ মেনে নেবে না বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে একই হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। পথে পথে নেতাকর্মীদের স্বাগত অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে নয়াপল্টন থেকে যাত্রা করে লং মার্চ। ভুলতা, গাউসিয়া, বেলাবো, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে চলে লং মার্চ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের দিকে লং মার্চের এই অভিযাত্রা শুরু হয় নয়াপল্টন থেকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব চালাতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত, ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। আখাউড়া সীমান্তমুখী লং মার্চে পথে পথে ছিল মানুষের উপস্থিতি। 134 কিলোমিটারের দীর্ঘ লং মার্চ শেষে আখাউড়ায় সমাবেশ করে লং মার্চকারীরা বললেন, ভারতীয় সরকারকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার যাতে চাপ সৃষ্টি করে, সেটা অচিরেই দেখতে চায় বাংলাদেশের মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হাসান বলেন, ভারত শুধু স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, তারা তাকে রাজনীতিতে পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বিজয়ের এই মাসে তাদের মনে রাখতে হবে, এই বাঙালি কিন্তু সে বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই। সাবেক মন্ত্রী। এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশকে নিয়ে ভারতের প্রোপাগান্ডা আর গত 16 বছরে শেখ হাসিনার দুঃশাসনের সমালোচনা করেন বক্তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ষড়যন্ত্র ঠেকাতে প্রয়োজন নির্বাচন। সেই সংস্কারটা কি?
সেই সংস্কারকে কি গণতন্ত্রবিহীন রাষ্ট্র চলবে? সেই সংস্কারটা কি ওই সুশীল সমাজের এনজিওর লোকরা এই দেশে মাতব্বরি করবে আর রাজনীতিবিদরা চিনাবাদামকে পথে পথে হাঁটবে টোকাইয়ের মতো, তাই না? সজাগ সচেতন থাকতে হবে, আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। আমার অধিকার আবার রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে। আমার আন্দোলনের ফসল ইতিমধ্যেই ছিনতাই করে ফেলেছে। বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপি দেশের জন্য কথা বলে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। একই সাথে তিনি মনে করেন ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সে কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা সহযোগিতা করবে। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার তিনি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা তার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে। তাছাড়া ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা অন্য দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে তারা ফেরত দিবেন, এমনটাই প্রত্যাশা করছি। আর না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যাবে। শেখ হাসিনার অনুপস্থিতিতেও গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে কোনো বাধা হবে না। ব্রিটিশ এই আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনের যে সংশোধনী হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে, তবে আরও কয়েকটি ধারা সংশোধনের প্রয়োজন হতে পারে। সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হবে। এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হচ্ছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এবং তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে বিষয়ে তার অভিজ্ঞতা দিয়ে প্রসিকিউশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন টবি ক্যাডম্যান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তা ও জাপানি বিনিয়োগ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। জাপান বাংলাদেশের সাথে জনসম্পৃক্ততা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে চায় বলেও জানান বিদায়ী রাষ্ট্রদূত। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জাপান বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি। জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এদেশে জাপানিদের বিনিয়োগ অন্যদের ভালো ইঙ্গিত দিবে। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, যাচাই বাছাইয়ের পর কম বয়সী 2111 জনকে বাদ দেওয়া হতে পারে। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। তবে ভুয়া মুক্তিযোদ্ধারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে তাদের শাস্তির আওতায় আনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করবে না জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত হতে পারে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ কাজের অগ্রগতি শূন্যের কোটায়। সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র
সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। দুর্নীতি দমন কমিশন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, যেসব ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে, যাদের দ্বারা রাষ্ট্র বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন ছাড় না পায় সে বিষয়টি অগ্রাধিকার দেবে কমিশন। বুধবার বিকেলে দুদক কার্যালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে কমিশনের নতুন সদস্যদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। টানা ৪২ দিনের শূন্যতা শেষে আজ দুর্নীতি দমন কমিশনে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি। প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান। দুর্নীতির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান তিনি। একই সঙ্গে নিজেদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করার কথাও বলেন ডক্টর মোমেন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত কিনা এমন প্রশ্নের জবাবে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, দুদক এই সমাজেরই অংশ। সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন তার প্রভাব এখানেও পড়বে বলে জানান তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান সংস্থাটির নতুন এই অভিভাবক। দুদক এই সমাজেরই একটি অংশ, কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। এরকম বেশ কিছু অভিযোগ আমার বিরুদ্ধে আছে, সেটাও আপনারা দেখবেন। আমাদের যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, ন্যায়নিষ্ঠভাবে আপনারাও সেটা বিবেচনা করবেন। আমাদের নিরপেক্ষভাবে, ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে আমরা কাজ করে যাব। বুধবার চেয়ারম্যান ও একজন কমিশনার যোগ দিয়েছেন। বিদেশে থাকায় এখনও কর্মস্থলে যোগ দিতে পারেননি নতুন কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদ। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর দখলে নেয়ার প্রেক্ষিতে নাফ নদীর বাংলাদেশ সীমান্তের জলপথ এবং নাইখংছড়ির স্থলপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও বিজিবি। এদিকে রাত দিন গোলাগুলির শব্দে আতঙ্কে রয়েছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে টেকনাফ অঞ্চলে সীমান্তের ওপারে চলছে যুদ্ধ। মঙ্গলবার থেকে সেদেশের জলসীমায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে টেকনাফের নাফ নদী সীমান্ত। গোলাগুলিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনস নৌপথে ট্রলার চলাচল বন্ধের উপক্রম। বিপাকে পড়েছেন সেন্ট মার্টিনস দ্বীপের বাসিন্দারা। ওখান থেকে নাকি নিষেধ করা হয়েছে, এখানে নাফ নদীতে কোনো বোট চলাচল করতে পারবে না তাদের সীমানা দিয়ে। এজন্য বোটগুলো চলাচল বন্ধ রাখছে। কাল থেকে গুলারসো থেকে আমাদের সীমানা দিয়ে ছোট ট্রলারগুলি আমাদের একদম বাড়ি খাদ্যগুলো না, বাড়িগুলো হবে কক্সবাজার থেকে আমাদের শিপ নিয়ে যাওয়া হবে। আসছিলাম একদিনের জন্য, আজকে আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই মায়ানমারের মধ্যে যেটা তাদের অভ্যন্তরীণ গণ্ডগোলের জন্য বাংলাদেশের আমাদের কক্সবাজারের জেলা প্রশাসক আমাদের যে সেন্ট মার্টিন টেকনাফ নৌ রুট এটা আপাতত 4-5 দিনের জন্য স্থগিত করছে। ওই জন্য আমরা টেকনাফে আটকে পড়ে আছি। অনুমতি ছাড়া মালামালও যাওয়া যাচ্ছে না। আগে তো ফানির মালামাল তো এমনি রিসিটে চলে যেত, এখন ওই রিসিট নিয়ে যাওয়া যাবে না, এখন টিউনের অনুমতি লাগবে। এই কারণে আমি 6 দিন এখানে অপেক্ষা আছি। এ অবস্থায় বাংলাদেশি জেলেসহ নৌযানকে মিয়ানমারের জলসীমায় না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে ফিশিং ট্রলার মালিকদেরও। টেকনাফ থেকে যে মায়ানমার সীমান্ত সেটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমরা 8ই ডিসেম্বর বিকাল থেকে সাময়িকভাবে সকল মাছ ধরার ট্রলার, জেলে এবং পরিবহনের ক্ষেত্রে আমরা সতর্কতার জন্য আমাদের যেন সীমানাবর্তী হয়ে কেউ না যায় সেই ক্ষেত্রে আমরা নির্দেশনা জারি করেছি। এই ক্ষেত্রে বর্তমানে সেটি বন্ধ আছে।
অশান্ত রাখাইন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, কোস্টগার্ড। বাংলাদেশে রোহিঙ্গা কিংবা যে কোনো সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ বন্ধে জল ও স্থলপথে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এনটিভি নিউজ ডেস্ক। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পাবেন বলে জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় তিনি এসব বলেন। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। সংবিধানে বিচার বিভাগ নিয়ে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজের মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে তার সাথে সাক্ষাৎ করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। বৈঠক শেষে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে সংবিধানের সংস্কারের প্রস্তাব প্রস্তুত করছেন তারা। প্রধান বিচারপতি এরই মধ্যে ন্যায় বিচার নিশ্চিতে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান সংস্কার কমিশনকে। আমরা কিছু জিনিস ভাবছি কমিশন হিসেবে, কমিশনের সদস্যরা আমরা তো সংবিধানের যে অংশগুলো বিচার বিভাগ সংশ্লিষ্ট সেগুলোকে বিবেচনা করছি, সেগুলোর কিছু কিছু সংস্কারের কথা তো আছে। ইতিমধ্যে প্রধান বিচারপতির পক্ষ থেকেও কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তার বাইরে জুডিশিয়ারির যেই সংস্কারের যে কমিশন, সেই কমিশন কাজ করছে, তাদেরও প্রস্তাব আছে। 5ই আগস্টের পরিবর্তনের পর এবার খুলছে দীর্ঘদিন ধরে অচলায়তনের ঘোরে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বন্ধ দুয়ার। কাঠামোগত প্রয়োজনীয় সংস্কার এনে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ডাকসুর নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান হয়ে 71-এ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, সবশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এ জাতির সংগ্রামের পরতে পরতে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গৌরব গাথা। ইতিহাসের প্রতিটি বাঁকে জাতিকে পথ দেখিয়েছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদ। 90 পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নানা কারণে অচলায়তনের ঘোরে আটকা পড়ে ডাকসু। শিক্ষার্থীদের চাপে 2019 সালে ডাকসু নির্বাচন হলেও ক্ষমতাসীনদের প্রভাবের কারণে নানা মহলে প্রশ্ন ওঠে। ছাত্র জনতার বিজয়ে আশায় বুক বাঁধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে জাতির যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে এমন প্রত্যাশা তাদের। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ডাকসু খুব তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা পালন করুক। ছাত্র তার অধিকার সম্পর্কে টিচারদের সাথে নেগোসিয়েট করবে, এই জায়গাটা বা এই ক্ষেত্রটা আসলে খুবই জরুরি। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে ডাকসু নির্বাচন চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন। জাতির যে বড় ক্রাইসিস নেতৃত্বের, সেই নেতৃত্বের ক্রাইসিসটা যদি আমরা দেখি, সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। নতুন ছাত্র রাজনীতির রূপরেখাটা কিরকম, রূপটা আসলে কিরকম সেটা সবার কাছে দেখানো, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা একটা সুষ্ঠুভাবে এখানে ডাকসু নির্বাচনগুলো করতে পারি। তবে নির্বাচনের আগে ডাকসুর কাঠামোগত সংস্কার চায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। 2019 সালে সর্বশেষ যে একটি বিতর্কিত ডাকসু হয়েছে, যে ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছে যে ডাকসুতে, সেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীদের কল্যাণের জন্য কোনো ধরনের কাজ করতে পারেনি। সেরকম কোনো ডাকসু আমরা দেখতে চাই না। ডাকসুর নির্বাচন যথাসম্ভব দ্রুত দেওয়া দরকার, এবং সেই নির্বাচনটা অবশ্যই ডাকসুর নির্বাচনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র সেটা সংশোধন করা দরকার। তবে শিক্ষার্থীদের মতামত ও আনুষ্ঠানিক যোগাযোগের স্বার্থে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের জন্য এখন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা খুব জরুরি, আনুষ্ঠানিক যোগাযোগ করা, এবং তাদের আনুষ্ঠানিক মতামতও আমাদের জরুরি। আমরা যে কথাবার্তা বলছি বা তারা যে আমাদের সাথে আসছে, সেগুলো খুবই স্পোরেডিক অ্যান্ড অনানুষ্ঠানিক। তো আমরা মনে করি যদি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে আরেক ধাপ সামনে এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের প্রত্যাশা শিগগিরই অচলায়তন ভাঙবে, প্রাণ পাবে ডাকসু ভবন। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে জোরদার হবে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগাম জাতের লাল আলু চাষ করে সাফল্য পেয়েছেন নীলফামারী চাষিরা। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে এই আলু। ভালো দাম পেয়ে খুশি কৃষক। আরও বেশি করে চাষাবাদ করার আগ্রহ দেখিয়েছেন অনেকেই। নীলফামারী প্রতিনিধি ইয়াসিন শিথনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে তেমন একটা খ্যাতি নেই নীলফামারী জেলার, তবে এবার আগাম জাতের লাল আলু চাষ করে তাক লাগিয়েছেন জেলার কৃষকেরা। জেলার ডোমার উপজেলার বিস্তীর্ণ ফসলি জমিতে বাম্পার ফলন হয়েছে আলুর। বাজারে মিলছে ভালো দাম, তাই খুশি কৃষক। বিঘায় যে হিসাবে ফলন দেখা যাচ্ছে, আল্লাহ দিলে আমরা লাভবান হতে পারি। প্রতি বিঘায় প্রায় মোটামুটি 50 থেকে 60,000 টাকা খরচ হয় আগামী। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন এখানকার উৎপাদিত আলু কিনে নিতে। ঢাকা যাবে আর ময়মনসিংহ যাবে। কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আলুর চাহিদা যেহেতু বাড়ছে, মানুষ বাড়ছে, সেই জন্য আসলে আগামীতে আরও আলুর দরকার। আমরা চাচ্ছি যে শুধু দেশের মধ্যেই চাহিদা মেটানো না, দেশের বাইরেও যাতে আমরা আলু রপ্তানি করে আমরা বাণিজ্যিক অবস্থায় নিয়ে গিয়ে আমার দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এই বছর নীলফামারী জেলায় 21,990 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।